ব্যবসায়ী গৌরাতে বহুদিন আমার সঙ্গে পরিচিত। প্রশান্তবাবু নাম বলেছিলেন, আমি অংশীমান বাজি বললেন, আমি দীর্ঘদিনের আমার সঙ্গে পরিচিতি এবং ব্যবসার সঙ্গে যুক্ত কাপড় ব্যবসা হিসেবে পরিচিত এলাকায়। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আমার এই সভায় আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এবার প্রায় হয়ে গেছে। এই রেজিস্ট্রারের অবস্থায় কাজ করে, বিবাহ রেজিস্ট্রারে কাজ করে থাকে যশোরাতেই বাড়ি। তপন কুমার মাইতি সমাজসেবী হিসেবে পরিচিত, কথার বেশি এবং কাজটা একটু কম করতেছে, এখন আরো যাতে কাজ করে সেটা থেকে আমি গুরুত্ব করবো। রঞ্জন বাগ যশোরাতেই বাড়ি, ইলেকট্রিকের দোকান, কাজের মধ্যে সবসময় থাকতে ভালোবাসে, দোকান ছেড়ে কখনই বেড়ায় না। সুশান্ত সামন্ত মালিরাতে বাড়ি, খবরের একেবারে কাছের লোক, সবসময় কাজের মধ্যে ডুবে থাকতে ভালোবাসে, ধন্যবাদ জানাই। তাপস কবি মালিরাতে বাড়ি, একজন ভালো ক্রিকেটার ছিল, ওকে আমি প্লেস করতাম ওপেনিং খেলার জন্য, যে ডিফেন্সিভ খেলে তুমি এখন উইকেটটা দাঁড়িয়ে থাকো। সেই শীতাংশু মাইতি পড়াশোনা খুব ভালো ছিল, এখন বর্তমানে টিউশন করে, আরো যাতে ভালোভাবে ছেলেদের পড়ায় সে কথা আমি বলবো। তো এটা প্রোগ্রাম ছিল, বিভিন্ন জায়গায় করতেন। চরণ ধরিতে দিও আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে ওকে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও আমারে, নিও না সরায়ে, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি গেঁথে নিও হাত, পেল না আমারে সরায়ে, চরণ ধরিতে দিও আমারে, নিও না সরায়ে। তারপরটা করছি না, স্বপ্নের গানটা গাইবো। জাজমেন্ট হচ্ছে কিন্তু জয়ন্ত পাল হেডমাস্টার। মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না।
জানিও না, জানিও না, জানিও না, আমায় জানিও না। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জানিও না, আমায় জানিও না। থ্যাংক ইউ। একটা থিমে আমরা করেছি আর তোমাদের প্রত্যেকের ফোন নাম্বার আমি লিপিবদ্ধ করলাম। এটার নাম দিলাম চিত্রগুপ্তের খাতা। এই খাতাতে টোটাল ফোন নাম্বার প্রত্যেকেরই আছে, আমি আছে। এটি আমার সম্পদ, আমি যেখানেই যাব আমার সঙ্গে এটা থাকবে। প্রয়োজন হলে যে কোনো সময় মন খারাপ হোক যাই হোক ফোন করবো। এটি হচ্ছে আমার কাছে সম্পদ। আমি কাজ করতে গিয়ে কিন্তু এইটা আমি সংগ্রহ করেছি, এটাই হচ্ছে আমার কাছে পাওনা। এবারে আসি, তো আমার প্রশ্নটা হচ্ছে ভবিষ্যতে আপনার কর্মসূচিটা কি? আর ওই কর্মসূচির মধ্যে কি ক্রিকেট টিম গঠন করার কোনো ব্যাপার আছে? আর কারণটা এইভাবে প্র্যাকটিস চালিয়ে যাবেন? চেষ্টা করেছি। তো আমি এখন কিছুটা আত্মকেন্দ্রিকের দিকে চলে যাচ্ছি, স্বীকার করছি আপনার কাছে। কারণ আমার ছেলে এবং মেয়ে দুজন, এক নম্বর হচ্ছে মেয়ে ইংলিশে অনার্স এবং এমএ করে তার বিয়ে দিয়েছি, ব্যাঙ্গালোরে থাকে। আমার ছেলেও কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওখানে একটা সফটওয়্যার কোম্পানি সার্ভিস করে, আজও বাড়ি থেকে চলে গেছে। তো তাদের বিভিন্ন দিক নিয়ে আমাকে একটু ভাবতে হচ্ছে। আমি সবসময় কাছে আছি, এটা আমি বলতে পারি। তবে খেলাধুলা জগতে আর করা যাবে না, তার কারণ হচ্ছে এখন যে কোনো বল রিফ্লেক্স অ্যাক্টিভিটি, যেটা রিফ্লেক্স অ্যাকশন কমে গেছে, যে কোনো মুহূর্তে লাগবে। তবুও আমি খেলাধুলার উদ্যমী যদি কেউ থাকে আমি তার সঙ্গে সাহায্য করবো। হ্যালো, নমস্কার সব আমার যারা সিনিয়র দাদা এবং ভাই, আমার যারা বন্ধু বান্ধব আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যারের সাথে তো আমাদের পরিচয় এক প্রসঙ্গ। পরবর্তীকালে আমরা যে যার বিভিন্ন কাজের ফাঁকে যে যার বিভিন্ন জায়গায় চলে গিয়েছি এবং প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য থাকে, যে যার লক্ষ্যে ছুটে গিয়েছি। তো তার মধ্যেও স্যারের সাথে বরাবরই আমার একটা ভালো যোগাযোগ ছিল। এবং যখন শুনতাম যে স্যার মনে হচ্ছে এবারে এমএলএ জন্য কন্টেস্ট করবে, আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ স্যার। এবং সেই সময় একটা দুর্ঘটনাও ঘটেছিল এবং স্যার সেখানে অনেকটা এগিয়ে গিয়ে এখন যেরকম হচ্ছে সাহসিকতার জন্য একটা পুরস্কার দেওয়া হয়, স্যার হয়তো সেবারে সাহসিকতার জন্য পুরস্কারও পেতে পারতেন যদি নামটা হচ্ছে প্রপোজ করা হতো। যাই হোক, আমার যেটা মেইন প্রশ্ন, যে স্যার তো এমএলএ হওয়ার জন্য একটা মানসিকভাবে খুব ইচ্ছা ছিল এবং আজকালকার দিনে আমাদের বলতে কোথাও দ্বিধা নেই যে এমএলএ বা এমপি এরা কি আশায় এমএলএ এমপি হচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। আমরা প্রতিটা তাদের ক্ষেত্রে একটা বিশেষণ জুড়ে দিই সমাজসেবী, এবং তারা কি সমাজ সেবা করে আমরাও জানি, আমরা ভুক্তভোগী। তো স্যারের যখন আমি প্রথমেই বলে গেছি যে আমি একটু যেন ব্যক্তিগত জীবনের মধ্যে চলে যাচ্ছি, যাকে সেলফিশনেসও যদি কেউ বলে ভুল বলবে না। আর ইতিমধ্যে আমার যাই হোক না কেন, আমি একেবারে চরম জায়গা পর্যন্ত চলে গেছিলাম। সুব্রত বক্সী, যার নাম শুনেছেন, যে এখন বর্তমানে একজন সাংসদ এবং তিনি হচ্ছেন রাজ্যের তিনি এখন সভাপতি। সেই সুব্রত বক্সীও পর্যন্ত কুকুরটা এসে বলেছে আমি প্রশান্ত এখানে থাকবো। এইখানে কত থাকবেন? আমার দিদি বাড়িতেই ছিল এক রাত্রি, যেভাবে হোক। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অফিসটা উনি বসেন তার পাশের রুম, সেই পাশের রুমে প্রায় আধ ঘন্টা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে প্রদীপ মান্না ছিল, নন্দ মিশ্র ছিল, আর আমাদের লক্ষণ সামন্ত এরকম ছিল। ফলে আমার স্বপ্ন ওটাই ছিল যে একদম শেষ জায়গা পর্যন্ত দেখবো, তাই আমি দেখেছি। আমি এখন আত্মকেন্দ্রিক হয়ে নিজের ফ্যামিলি নিয়ে থাকতে চাই। নমস্কার। আপনারা অনেকেই জানেন যে বাড়িটা অনেক দূরে হলেও এই খুকুরদার সঙ্গে আমার একটা অবিচ্ছেদ্য যোগাযোগ হয়ে গেছে। আমি খুকুরদার মানুষকে বেশি চিনি, খুকুরদহ বা তার আশেপাশের মানুষকে। তো স্যার, আমি যখন 81 সালে ভর্তি হয়েছিলাম, স্যার তো ভীষণ খেলাধুলা করতেন। মানে একটা ছোটো ঘটনা, স্যার ক্রিকেট একটা টিম তৈরি করছেন স্কুলে। তো আমরা ভেতরের অনেক গ্রামের স্কুল থেকে এসেছি, ফলে আমরা একটু একটু খেলাধুলা করতে পারি।
এই ধরনের খুব একটা আস্থা স্যারের ছিল না আর কি। স্বাভাবিকভাবে আমাদেরকে দলে চান্স দেননি এবং সেটা স্যারের সঙ্গে একটু লড়াই করে ওই চান্স নেওয়ার একটু চেষ্টা করতে হয়েছিল। পরবর্তীকালে সেই 81 সালের পর থেকে স্যারের সঙ্গে খবরদা আসতাম, দেখা হতো, স্যার কথা বলতেন, জিজ্ঞেস করতেন, একটা মধুর সম্পর্ক ছিল। ফলে স্যারকে আমি সব থেকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি এবং উনি আমার কাছে অনেকখানি, ওনার দীর্ঘজীবন কামনা করি, উনি ভালো থাকুন। আর যেটা প্রদীপ বললো ওই একই বক্তব্য বলবো, শুধু একটি ছেলের কাছে ব্যাঙ্গালোরে না গিয়ে এই অনেকগুলি ছেলেকে নিয়ে যদি কিছু করতে পারেন করুন, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আমার বিশেষ কিছু বলার ছিল না। আমার এই ক্লাসমেট প্রদীপ যে প্রশ্নটা রেখেছিল তার উত্তরে স্যারের যে বক্তব্য, সেই বক্তব্যের সূত্র ধরেই বলি, আমরা স্যারকে যতটুকু চিনে এসেছি, দেখেছি আমাদের জীবনে তার যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু তার সব সময়ের প্রভাব। অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে শ্রেণীকক্ষের সময়টুকু যে প্রভাব, তার বাইরের যে প্রভাবটা, সেটাই কিন্তু স্যারের সাথে আমাদের পরিচয়ের সবথেকে বড় সূত্র। তো সেই সূত্র ধরেই আমি বলবো যে আমি একজন শিক্ষক, স্যারও একজন শিক্ষক। রিটায়ার্ড লাইফটা বড়ই বেদনাবিধুর। আমরাও প্রায় কাছাকাছি এসে গেছি, আর 10-12 বছর বাকি, খুব বেশি নেই। তো এখন থেকেই কল্পনা করতে পারি সময়টা খুবই বেদনাবিধুর একটা সময়। তো সেই জায়গাতে যদি সকলের সাথে মিশে থাকা যায়, সবার সঙ্গে সময় কাটানো যায়, সবাইকে নিয়ে সবার জন্য ভাবা যায়, তাহলে বোধহয় সেই সময়টা আরও সুন্দর হবে। তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে স্যারকে অনুরোধ করব, আত্মকেন্দ্রিক না হয়ে সবাইকে নিয়ে থাকলেই বোধহয় আমরা আরও ভালোভাবে স্যারের সঙ্গে থাকতে পারবো, সান্নিধ্য পাবো, এবং উনিও ওনার ভবিষ্যৎ জীবনটা আনন্দে কাটাতে পারবেন। আরম্ভ করেছিস। এরকম যদি কোনো প্রস্তাব আসে, ইতিমধ্যে আমাকে প্রদীপ ধরে একটা বলেছিল, একটা হিন্টস মেরেছিল, তো এরকম যদি কোনো প্রস্তাব আসে তাহলে কি করা যাবে? বলে আগে তোমার লেখাগুলো আমি পড়বো ব্যাঙ্গালোরে, এখানে তোমরা যারা জমা দিয়েছো, আমার স্কুলের টিচাররাও কিন্তু জমা দিয়েছে, দুটো ফাইল, একটা হচ্ছে স্টুডেন্টদের ফাইল, একটা হচ্ছে টিচারদের ফাইল। দুটো ফাইল নিয়ে আমি কিন্তু ব্যাঙ্গালোর চলে যাবো, পরশু এই বৃহস্পতিবারে চলে যাবো, দিন 15 সেখানে থাকবো। সে বলছে উনি বায়োলজি ছিলেন, উনি আপনার রিটায়ারমেন্ট একটা নিউ সেট আপ স্কুলে কিন্তু পড়াচ্ছেন। আমি স্যারকে রিকোয়েস্ট করব, এরকম নিউ সেট আপ স্কুলে যদি বায়োলজির শিক্ষক হিসাবে কোনো নিযুক্ত হন, তাহলে সোসাইটি অনেকটাই উন্নতি লাভ করবে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে হয়েছি। স্যারের প্রথম অবস্থা থেকে আমরা যেভাবে দেখেছি স্যারকে, শুধু আমাদের ক্লাস টিচার, বিদ্যালয়ের টিচার এমন করে নয়, ক্লাসের বাইরে স্যারের বিভিন্ন কাজ আজও আমাদেরকে সবসময় সমস্ত কাজে অনুপ্রেরণা জাগায়। ফলে আজকে স্যার যখন রিটায়ার করছেন, স্যার আমাদের আদর্শ শিক্ষক, অনুসরণীয়। আমাদের যখন স্কুলে ক্লাসরুমে যাই, যখন ক্লাস ট্যাকল করতে পারছি না, তখন এই স্যারের কথাই তো মনে পড়ে। আবার বিভিন্ন আজকের এই সমাজ ব্যবস্থায় যখন বিভিন্ন নতুন টিচার যারা আসছেন, বড় বড় ডিগ্রি, তাদের বিশাল বিশাল গ্রেড পেয়ে, তখন স্যারেরা 800 টাকা বেতনে শিক্ষকতা শুরু করেছেন। কিন্তু স্যারেদের যে ভালোবাসা ছাত্রদের প্রতি, বিদ্যালয়ের প্রতি, সেটা কিন্তু আমাদের সবাইকে ভাবায়। ফলে একটা বিদ্যালয়ের পরিবেশকে গড়ে তুলতে, ছাত্রদের গড়ে তুলতে আজকে এইরকম শিক্ষকদের যে কত প্রয়োজন, যারা এখানে শিক্ষকরা আছেন, অনেক হেডমাস্টাররা আছেন, তারা জানেন এই কথা। ফলে একটা সময়ের একটা কাজ একটা পর্যায়ে শেষ হয়। স্যারকে যে কথাটা বলার, মানে বলার নয়, স্যার সেটা অনুভব করেন। স্যার হয়তো একটা দুঃখ থেকেই, বেদনা থেকেই ভাবছেন যে সেলফ সেন্টার্ড লাইফ এবার মেনটেন করবেন, ছেলে মেয়ে সংসার নিয়ে থাকবেন। কিন্তু আমি জানি স্যার সেটা করতে পারবেন না যদি যথার্থ অর্থে এই সমাজের মানুষের প্রতি, আমাদের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাই এই সামাজিক কাজে
স্যারকে কিন্তু টেনে আনবেন। মনে করি স্যার আপনার রিটায়ারমেন্ট সেই কাজটা বেশি করেই করবেন, কারণ এটা আমরা সবাই উপলব্ধি করছি, একটা গভীর সংকট, একটা অন্ধকারের মধ্যে আজকে আমরা বাস করছি। স্কুল কলেজ সমস্ত প্রতিষ্ঠানগুলোতে নীতিহীন আদর্শহীন জায়গায় মূল্যহীন অবস্থায় আজকের বর্তমান শিক্ষকরাও কিন্তু অবস্থান করছেন। এটা তো কারোর কিন্তু অসুবিধে নেই। ফলে এই অন্ধকারের মাঝেই তো আপনারা আমাদের দিশা। ফলে একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে দেখতাম। আমরা জানি স্কুল হচ্ছে সমাজ জীবনে একটি ক্ষুদ্র সংস্করণ। স্যার সেখান থেকে অবসর নিয়েছে, কিন্তু তার সামনে পড়ে আছে একটা বৃহৎ সমাজ। সেখানে স্যার কাজ করতেই পারেন, কারণ আমরা জানি বিখ্যাত পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় একবার বলেছিলেন যে শিক্ষক যারা হয়, যারা বুদ্ধিজীবী হয়, যত বয়স বাড়ে তাদের বুদ্ধির দীপ্তি প্রগাঢ়তা তত বাড়ে। তাহলে এরকম একজন মহামূল্যবান আমরা শিক্ষক মহাশয়কে সমাজের বিভিন্ন কাজে তিনি নিয়োজিত করে তিনি যেমন সমাজকে এগিয়ে দিতে পারবেন, তেমনি আমরা সমাজের অন্যান্য যারা অভাজন আছি, যারা পিছিয়ে আছি, তারা স্যারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আমরা সাহায্য পেতে পারি। আমি বলবো স্যারের এই বিদায় লগ্নে একটা দিকে আমরা লাভ করেছি, স্যারকে স্কুলের মধ্যে পেতাম, এখন আমরা বৃহত্তর সমাজের ক্ষেত্রে পাবো, অনেক কাছে পাবো। সেই সদাভাবী মানুষ, সবসময় তার মুখে হাসি, যেন টাইগার হিল থেকে আমরা সৌন্দর্যদয় দেখছি, সেখানে তার হাসিতে মাটির সোদা গন্ধ। তিনি একজন ন্যায়নিষ্ঠ শিক্ষক, আদর্শবান শিক্ষক, মূল্যবোধ তার কর্মজীবন জুড়ে আছে। এই অনুষ্ঠানে আপনারা আসছেন, তোমরা যে এসেছো, আমি প্রত্যেকের জন্য গর্বিত। মিলন মেলার আয়োজন, মেলাতে যতটা সম্ভব পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি, এবং এখানে একটাই মাত্র কথা তোমাদের কাছে, তোমরা যেখানেই যে স্তরে থাকো না কেন, যদি 5 বেড়া স্কুলে হেডমাস্টারের কাছে কোনো জায়গায় গিয়ে থাকে যে মিলন মেলা এসেছিল, তাকে অন্তত যতটুকু বুঝিয়ে বলা হবে না হয়তো, ঠিক আছে, এইভাবে অন্তত সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, এবং যে যার নিজের জায়গায় যে স্তরে আছে সেই স্তরে সঠিকভাবে কাজ করবে। এটুকু কিন্তু তোমাদের কাছে আমি মোটামুটি রাখলাম, যাতে অন্তত তোমরা রাখো। এখন আমাদের সমাপ্ত সঙ্গীত করছে, করার পরে আমি ওরা বলেছে যে আমরা প্রাক্তন রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিথর ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার
রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার করুণ হাসির অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে রাঙিয়ে